বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসী মানুষ। রাতে খুলেছে কাপ্তাই বাঁধের গেট। দুর্গতদের সহায়তায় সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রবাসীদের সহায়তা কামনা। কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় সালমান আনিসুল জিয়ার 10 দিনের রিমান্ড মঞ্জুর। সিলেট কারাগারে সাবেক বিচারপতি মানিক। এবং সংস্কার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে রোড ম্যাপ চায় বিএনপি। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া চৌধুরী। দর্শক, সংবাদ শিরোনামে আপনাদের যেমনটি জানাবার চেষ্টা করছিলাম যে দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এলাকাগুলোর 6টি নদীর 9টি স্টেশনের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে গত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায় ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কমেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ ও খাবার পানির তীব্র সংকট সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে আমরা বিস্তারিত জানব। ভারতের উজানের পানিতে তলিয়েছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলা। গোমতী বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় 5 থেকে 6 লাখ মানুষের। এমনি তো পানি সুদ গরজ উঠছে, এরপর আতার পাতার করে কাগজ পত্র লইয়া জান্ডা জীবনটা লইয়া বাড়িছে। আপনারা আল্লাহর দোহাই লাগে যেভাবে পারেন আমাদের বাক্সিমূল, বাতানবাড়ি, যদুপুর গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অথবা উড়োজাহাজের সাহায্যে অন্তত খাবার পানিটা পৌঁছায় দেন। তারা খাবারের অভাবে মারা যাচ্ছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুরো 8 উপজেলা। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ঠাঁই নিয়েছে 75,000-এরও বেশি মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে। ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে। কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে। পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুত করার চেষ্টা করছে, ত্রাণ মজুত করেছে। লক্ষ্মীপুরে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী এখনো 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে। এরই মধ্যে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার, পানি, ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার্ত দুর্গত মানুষের তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মৌলভীবাজারের 7 উপজেলায় 3 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। 84টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 10,000 মানুষ। দুর্গত এলাকায় যাতায়াত অসুবিধা সহ দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানে এত বিপদের মাঝে আছে, মানুষদের খানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত। মানুষের চলাফেরা করতে অসুবিধা হওয়ার, আবার কেউ রান্না বাড়া করতে পারেন না। বাড়িঘর সারিয়ারি আশ্রয় কেন্দ্রত গেছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। এখনো স্বাভাবিক হয়নি ভোলা উপকূলের বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে। পানি গাছে দেন না, সমস্যা আমার ঘর দুয়ার সব ডুবে আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। গত 36 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি কমেছে 24 সেন্টিমিটার, যা বিপদসীমার 51 সেন্টিমিটার নিচে। দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে প্রত্যাশা বানভাসীদের। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বন্যায় এখন পর্যন্ত 18 জনের প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত 11 জেলা ও 77 উপজেলা, জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এদিকে আবহাওয়া অফিস বলছে যে মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় কমবে বৃষ্টিপাতও। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে।
গেল কয়েকদিন লঘুচাপের কারণে ভারতের ত্রিপুরা থেকে পানির ঢল নেমে আসায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ জেলা প্লাবিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, এখন পর্যন্ত বন্যায় 18 জন প্রাণ হারিয়েছেন। নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি। সেখানে হলো 21,695টি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি। বন্যায় দেশের 11টি জেলা ও 77টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা। এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় কমবে বৃষ্টিপাত। তবে 26 তারিখে ফের কিছুটা বৃষ্টি হতে পারে। আগামীকাল পর্যন্ত মোটামুটি অনেকটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। তবে 26 তারিখে আবার একটু বৃষ্টিপাতের, অর্থাৎ 25 তারিখ রাত থেকে 26 তারিখ এই সময় কিন্তু এই 24 ঘন্টা এখানে আবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোথাও কোথাও হয়তো ভারী বৃষ্টি হতে পারে, তবে ওই ব্যাপক হারে যে অনেক এরিয়া নিয়ে যে বৃষ্টিপাতের সেই ধরনের সম্ভাবনা আপাতত কম। বৃষ্টিপাত কমলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বন্যা দুর্গত এলাকায় কৃষি খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ দ্রুত নির্ধারণ করে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, প্রধান অগ্রাধিকার হচ্ছে বন্যা দুর্গত এলাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধানের উৎপাদন নিশ্চিত করা। তা সম্ভব না হলে শাকসবজি সহ উপযোগী রবি শস্য উৎপাদন বৃদ্ধি করা। কৃষি উৎপাদন বৃদ্ধিতে আবাদযোগ্য সব জমি চাষের আওতায় আনতে হবে। টানা বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় ধারণ ক্ষমতার বিপদ সীমায় পৌঁছেছে কাপ্তাই হ্রদের পানি। তাই রাত 10টায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের 16টি গেট। হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে শনিবার সন্ধ্যায় 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে। তিনি বলেন, প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয়, তাই সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। হ্রদের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা 109 MSL। শনিবার বিকেল 4টা পর্যন্ত পানির স্তর পৌঁছায় 107.75 MSL এ। বন্যা দুর্গত এলাকায় সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘন্টার বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় বন্যা পরবর্তী খাদ্য ঘাটতি সহ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দাতা গোষ্ঠীর সহায়তা আশা করেন প্রধান উপদেষ্টা। বাকিটা জানবো শামীমা আক্তারের প্রতিবেদন থেকে। ভয়াবহ বন্যা কবলিত দেশের 11টি জেলার প্রায় 1/2 কোটি মানুষ। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশের সাধারণ জনতা। বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা সহ বন্যা পরবর্তী কাজে সমন্বিতভাবে পরিচালনার জন্য বেসরকারি বিভিন্ন সংস্থা ও NGO প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সাংবাদিকদের ব্রিফ করেন। সেনাবাহিনী সহ সরকারি, বেসরকারি ও স্থানীয় পর্যায়ে ছাড়াও ভলেন্টিয়ার সহ যারা কাজ করছেন সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বন্যার্ত সব মানুষের হাতে যাতে ত্রাণ পৌঁছায় সেই দিকটি খেয়াল রাখা প্রয়োজন। উনি বলেছেন যে পানি তো
আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নাই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। 2 নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা, এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। ভয়াবহ বন্যা কবলিত মানুষের সহযোগিতায় সারা দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এতে প্রধান উপদেষ্টা অভিভূত বলে জানিয়েছেন আসিফ সালেহীন। বলেন, দুর্গত এলাকার পানি নেমে যাওয়ার পর খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রবাসী সহ দাতা গোষ্ঠীর সহযোগিতা চাইবেন বলেও জানান তিনি। আগামী দিনগুলোতে যে প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে, তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। তিনি দাতা সংস্থাগুলোকেও ডাকবেন এবং তাদের সাথেও কথা বলবেন, এবং এখানে ডোনারদের সাথেও যেটা একটা সমন্বয়ের সুযোগ আছে, সেটা যদি আমরা সমন্বিতভাবে এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই, এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি, সেভাবে যদি আমরা আগাতে পারি তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। বৈঠকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা ও পরবর্তী পুনর্বাসনে গুরুত্ব দেওয়া সহ দ্রুত বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্থাপনের চেষ্টা চলছে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোনো সতর্কতা ছাড়া ভারতে পানি ছেড়ে দেয়া ঠিক হয়নি। বাংলাদেশ এখনো কিছু না বললেও ভবিষ্যতে মুখ বন্ধ রাখবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্টে ত্রাণ বিতরণকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আপাতত নির্বাচন নিয়ে জামায়াত ভাবছে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান জানান, বন্যা দুর্গত মানুষ ও আন্দোলনে শহীদদের পাশে দাঁড়াতে চায় নেতাকর্মীরা। এদিন জেলার 3টি স্থানে 500 বন্যার্ত মানুষকে ত্রাণ সহায়তা দেন তিনি। প্রতিবেশী নিয়ে আমাদের চলতে হবে। আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না। আমরা ধরে নিচ্ছি যে তারা এটা ইন্টেনশনালি করে নাই। যদি তারা ইন্টেনশনালি করে থাকে অথবা আনইন্টেনশনালি করে থাকে, ভবিষ্যতে আর এটা করা ঠিক হবে না, চলবে না। যদি তারা আমাদের এই অনুরোধ না মানে, তাহলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে, আমরা তার আশ্রয় নিব। রাজধানীর লালবাগে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে 10 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়া আশা ম ফিরোজকে 7 দিন এবং দীপুমণিকে 4 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে তোলা হয়। এর আগে খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। এর আগে নিউ মার্কেট এলাকার দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসান 10 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। গেল 13 অগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। আর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে ছিলেন দীপুমণি। হত্যার সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধনদাতা এবং কারা ষড়যন্ত্রকারী, এটা তাদেরকে বের করতে হবে। এই জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়। গ্রেফতার দেখানো হয়েছে ফৌজদারি কার্যবিধির 54 ধারায়। এদিন বিকেল 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। সারারাত বিজিবির তত্ত্বাবধানেই ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। দর্শক, আপনারা দেখছেন সংবাদ রাত।
সংস্কার ও নির্বাচন নিয়ে অতি দ্রুত জনগণের সামনে রোড ম্যাপ তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে না রাখার দাবিও জানান তিনি। অন্তর্বর্তী সরকার যেখানে বসে আছে সেটি রাজনীতিকদের জায়গা উল্লেখ করে সব দলের সাথে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপনের রিপোর্টে বিস্তারিত। মজলুম জননেতা মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এই গণহত্যার দায়ে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করেন, বিচারের সম্মুখীন করেন। আলোচনায় অংশ নেয়া জাতীয় নেতারা বলেন, আন্দোলনের প্রাথমিক বিজয় এলেও কিছু কিছু অশুভ শক্তির আলামত দেখা যাচ্ছে। বাংলাদেশের ওপর প্রভুত্বের চেষ্টা না করতে ভারতের প্রতি আহ্বান জানান তারা। অতীতে ন্যায় সংগ্রামের বিজয়ের পরে ছদ্মবেশীরা বিভিন্নভাবে নতুন আঙ্গিকে, নতুন প্রেক্ষাপটে, নতুন সাজে আবির্ভূত হয়। এখনই সরকারকে বলতে হবে, আমাদের প্রতিবেশীকে বোঝাতে হবে, তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে বন্ধুর মতো আচরণ করো। তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না, প্রভুত্ব চলবে না। বিপ্লবের চেতনাকে সুসংহত করতে অতি দ্রুত রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারকে আলোচনারও দাবি জানান তিনি। যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে, এইটাই হচ্ছে রাজনীতির জায়গা, কারণ এখান থেকেই তো দেশের সব কিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। দেশের জন্য যে নতুন সময় এসেছে তার জন্য ছাত্র জনতার ভূমিকার কথা আবারও স্মরণ করেন বিএনপি মহাসচিব। এই অর্জনে পৌঁছাতে গেল 16 বছরে বিএনপিরও 800 নেতাকর্মী গুম এবং 2000 নেতাকর্মীর গুলিতে হত্যার শিকার হতে হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 2000-এর মতো নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তী সরকারের কাছে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সুজন। সকালে জাতীয় সংসদের সামনে এ মানববন্ধনে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনই মূল লক্ষ্য। এর আগে গেল 11 অগস্ট অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরেন নাগরিক নেতারা। আমাদের অতীতে অনেক সুযোগ সৃষ্টি হয়েছিল এই রাষ্ট্রটাকে মেরামত করার এবং রাষ্ট্রটাকে জনকল্যাণমুখী করার এবং মানুষের কল্যাণে রাষ্ট্র কাজ করার, কিন্তু সেই সুযোগগুলো নষ্ট হয়েছে, সেই সুযোগগুলো ছিনতাই হয়ে গিয়েছে। এবার যেন ছিনতাই না হয় তা আমাদেরকে সকলকে সেই অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। দেখছেন সংবাদ রাত। বিরোধীর মতো দমন পীড়ন ও জনগণের গোপনীয়তা লঙ্ঘন করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। ইসরায়েলের কাছ থেকে অবৈধভাবে কেনা হয়েছে পেগাসাসের মতো আড়ি পাতার সফটওয়্যার, যা ব্যবহার করে ডিজিএফআই কার্যালয়ে ডেকে নেওয়া হতো বিভিন্ন দলের নেতাকর্মী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। সরকারের এসব অপকর্মের বিচার ও এনটিএমসি বন্ধ চায় নাগরিক সমাজ। আলিমুজ্জামান সাফনের রিপোর্টে বিস্তারিত থাকছে।
স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে জনগণের ফোনে আড়ি পাতা ও গোপনীয়তা নিয়ে উঠেছে নানা অভিযোগ। সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হলেও শেখ হাসিনা পালিয়ে যাবার পর একের পর এক প্রকাশ্যে আসছে ভয়ঙ্কর তথ্য। নতুন বাংলাদেশে আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাকস্বাধীনতা নিয়ে আয়োজিত সেমিনারে উঠে আসে এনটিএমসি ও ডটকে ব্যবহার করে নাগরিকদের ফোন ট্র্যাকিং সহ নানা অপকর্ম। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ইসরায়েল থেকে কেনা হয়েছে পেগাসাসের মতো ভয়ঙ্কর আড়ি পাতার সফটওয়্যারও। পেগাসাস সহ আমরা যে সমস্ত ইসরায়েলি প্রযুক্তি কিনেছি, এই কাজগুলো কার নির্দেশে হয়েছে, কোন প্রক্রিয়াতে কেনা হয়েছে, টাকা কিভাবে পরিশোধ করা হয়েছে, তার এরিয়াকে মনিটরিং করার জন্য, তার তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য এখানে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা তার পিছনে ইকুইপমেন্ট কিনেছে। বিরোধী মত দমন ও রাজনৈতিক নেতাদের হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করা হতো এসব সফটওয়্যার। শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার পরে গণভবন থেকে আমরা বেশ কিছু সিডি উদ্ধার করেছি। এগুলোর রেকর্ড এতই ভয়াবহ যে এগুলা যদি বাইরে প্রকাশ পায় অনেক পলিটিশিয়ানের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। ফ্যাসিস্ট রেজিমে এই শাসনে আমরা সত্যিকার অর্থেই শাসনে এবং প্রভুত্বে আমরা যেভাবে আমাদের জীবন কাটিয়েছি, তার মধ্যে একটা বড় ঘটনা ছিল এই মানুষের ব্যক্তিগত যে গোপনীয়তার অধিকার, তার চরম লঙ্ঘন। এনটিএমসি বন্ধ সহ সরকারের ছত্রছায়ায় এসব অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আমি এই সরকারের কাছে এনটিএমসি এবং ডিওটির বিলুপ্তি চাই। ক্যান্ডেলাস প্রতিষ্ঠানকে আপনি সংস্কার করে আবার তাকে ওই জায়গায় দাঁড় করাতে পারবেন না। স্বাধীন বাংলাদেশে গোপনীয়তা রক্ষা সহ ডিজিটাল বাংলাদেশে নাগরিকদের সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয় সেমিনারে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত। সরকার পতনের পর বদলেছে অনেক কিছু। ক্ষমতার আসন থেকে ছিটকে গেছেন ঢাকা 2 সিটির 2 মেয়র, কিন্তু এখনো বদলায়নি বর্জ্য ব্যবস্থাপনার মৌলিক চরিত্র। প্রশাসক চলে যাওয়ার মিনিট দশকের মাঝেই পূর্বের রূপে ফেরে দয়াগঞ্জ মোড়। দর্শক, আমাদের সহকর্মী কায়েস রাহাত সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করেছেন তার প্রতিবেদনে। ঢাকা শহরের নাগরিক জীবনের সমস্যাগুলোর অন্যতম প্রধান সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা, যার সঙ্গীন চিত্র দেখা যায় ঢাকা দক্ষিণ সিটির দয়াগঞ্জ মোড়ে। কাছাকাছি এসটিএস না থাকায় বর্জ্যবাহী গাড়ি থামছে প্রধান সড়কে, সেখানে ভ্যান থেকে ট্রাকে তোলা হচ্ছে বর্জ্য। যদিও প্রশাসকের পরিদর্শনকালে সরিয়ে দেওয়া হয় ময়লাবাহী ভ্যান, কিন্তু প্রশাসক যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে বর্জ্যবাহী গাড়ি, সৃষ্টি হয় যানজট। এলাকাবাসী বলছেন এটি এখানকার চিরচেনা রূপ। আগে মেয়র পরিদর্শনে এলেও পরিষ্কার করে রাখা হতো চারপাশ। পরিদর্শন শেষ হতে না হতেই আগের অবস্থায় ফিরে যেত দয়াগঞ্জ মোড়। এক হচ্ছে জ্যামের দুর্ভোগ, তারপর হচ্ছে রোগীদের জন্য এই ময়লা গন্ধ, এবং যারা এই পথটা ব্যবহার করেন গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ বা জুরাইন যাওয়ার জন্য প্রতিনিয়ত তাদেরকে এই জিনিসটা ভোগ করতে হয়। এখানে নির্দিষ্ট কোনো এসটিএস না থাকার কারণে বা ময়লা ফেলার জায়গা না থাকার কারণে এই ভোগান্তিটা সবার। এইখানে এই ওয়ার্ডের জন্য নির্দিষ্ট ময়লা ফেলার কোনো জায়গা নাই, যে কারণেই এদেরকে বাধ্য হয়ে মেইন রোডের ওপর রাখতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এক হচ্ছে জ্যামের তৈরি হয় যেহেতু একদম মোড়টার মধ্যেই এই জায়গাটা। দ্বিতীয় জিনিস হচ্ছে যারা রুগী, যারা প্রতিনিয়ত স্কুল কলেজে আসা যাওয়া করে, প্রচণ্ড ময়লার দুর্গন্ধ এদেরকে প্রতিনিয়ত সহ্য করতে হয়। মেয়ররা আসে, সব কিছু পরিষ্কার, পরের দিন আবার আগের মতোই হয়ে যায় বা আরও বেশি হয়ে যায়। এই জায়গার কালচারই এমন। এদিকে পরিদর্শনে বেশ কিছু সমস্যা দেখেছেন জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন বর্তমান প্রশাসক। নাগরিক প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনারা জানেন যে 2টা বা 3টা স্টেজে কাজগুলো হয়ে থাকে। বাসা বাড়ির থেকে কালেকশন করা, দ্বিতীয় হচ্ছে আমাদের এসটিএসে রাখা, দ্বিতীয় পর্যায়ে রাখা, তৃতীয় হচ্ছে যে এখান থেকে নিয়ে সেন্ট্রাল ডাম্পিংয়ে ফেলে রাখা। তো আমাদের উদ্যোগটা হচ্ছে যে এই কাজগুলো আমরা যাতে একদিনের মধ্যেই সম্পন্ন করতে পারি, যে আমাদের বাসা বাড়ির থেকে প্রাইমারি কালেকশনগুলো হওয়ার সাথে সাথে ওই দিনই সন্ধ্যার মধ্যে যাতে আমাদের সেকেন্ডারি কালেকশনের জায়গা থেকে আমরা যাতে সেন্ট্রাল ডাম্পিংয়ে ফেলে দিতে পারি, যাতে দুর্গন্ধ না থাকে। আর দ্বিতীয় বিষয়, এখন বৃষ্টির সময় আপনারা জানেন যে বৃষ্টির সময় রেখে দিলে অনেক সময় বৃষ্টির পানি ঢুকে ময়লার গন্ধটা নিচে পানিতে ছড়িয়ে পড়ে এবং পানির সাথে দুর্গন্ধ আশেপাশে ছড়ায়। এটা যাতে মিনিমাইজ করা যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করছি। আর এই বিষয়ে দেখার জন্য যে জায়গাগুলোতে বেশি সমস্যা নেই সেই জায়গাগুলো আমরা ভিজিট করছি। অতীতের কাজের সাথে আমরা বর্তমান কাজের কোনো তুলনা করব না, বরং আমরা প্রত্যাশার দিকেই বেশি গুরুত্ব দেব,
তো আমাদের সাধারণ মানুষ চায় যে দুর্গন্ধমুক্ত ঢাকা সিটি, আমাদের নাগরিকরা যেটা প্রত্যাশা করে আমরা সেই পর্যায়ে পৌঁছতে চাই। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক অসুবিধা আছে, কিন্তু এইগুলো ওভারকাম করে আমরা যাতে সুন্দর পরিচ্ছন্ন একটা নগর আমাদের সিটিজেনদের মাঝে আমরা দিতে পারি, সেই প্রচেষ্টায় আমরা করছি। ছাত্র জনতা বিপ্লবের পর নতুন আশা সঞ্চার হয়েছে জনমনে, দায়িত্বপ্রাপ্তরা তা পূরণ করবেন এমনটাই আশা নগরবাসীর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এর মধ্যে ছিল বিশুদ্ধ খাবার পানি, চাল, ডাল, তেল, লবণ, চিনি, বিস্কুট সহ অন্যান্য শুকনো খাবার। এছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব হেলিকপ্টারে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে মেঘনা গ্রুপ। দেশের চলমান দুর্যোগের সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাতে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।